আপনারা টাইটেলটা দেখে যদি একটু আশ্চর্য হন তাহলে হবেন না, কারণ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং সেই স্ট্র্যাটেজি বলছে, সেটা যদি আমরা খুব ভালো করে পর্যালোচনা করি তাহলে সেটা হচ্ছে গিয়ে ভারত বিরোধিতা। এবারে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শত্রুর শত্রু আমার বন্ধু, এই কথাটা কিন্তু ভীষণ রকমভাবে পরিচিত। ওই কারণে পাকিস্তান বরাবরের ভারত বিরোধিতায় সরব। এবারে সেই শত্রুর সঙ্গে যদি হাত মেলায় আরেক শত্রু, মানে বন্ধু হিসেবে, সেটা হচ্ছে বাংলাদেশ, তাহলে সে কিন্তু বন্ধু হয়ে গেল এবং ভারতের শত্রুই হলো। তো এই রকম একটা পরিস্থিতিতে মানে স্বাভাবিকভাবে যেহেতু পাকিস্তানের শত্রু, পাকিস্তান শত্রু মনে করে ভারতকে, এবারে বাংলাদেশের এই মুহূর্তের যে স্ট্যান্স, সেটা মানে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ, তাতে করে স্বাভাবিকভাবে কিন্তু বাংলাদেশের এই বিষয়গুলো, বাংলাদেশের বিভিন্ন গতি প্রকৃতি, সেটাও ভারতের জন্য ভীষণ চিন্তার বিষয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই চট্টগ্রাম যে বন্দর রয়েছে, সেই বন্দরে এর আগেও আপনাদের দেখিয়েছি কনসাইনমেন্ট এসেছে জাহাজে করে। চীনা জাহাজ পাকিস্তান হয়ে চট্টগ্রামে পৌঁছেছে এবং জানতে পারা যাচ্ছে যে আরও একটি জাহাজ নোঙর করার কথা রয়েছে খুব শীঘ্রই, এবং যেখানে টন টন চাল আসার কথা রয়েছে। এবারে একটা প্রশ্ন হচ্ছে যে এই চালের নেপথ্যে, মানে চাল তো একটা প্রাথমিক বিষয়, তার নেপথ্যে কি আরও অনেক কিছু নোঙর করছে যেগুলো দেখানো যাবে না বা যেগুলো প্রকাশ্যে আনা যাবে না, যেটা এর আগে কিন্তু ঘটেছে। আমি এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আরও আলোচনা করব। আমার সঙ্গে এক্সপার্ট রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তাংশুদা, অনেক অনেক স্বাগত আরও একবার আপনাকে। এবং দীপ্তাংশুদার সঙ্গে কথা বলতে গিয়ে যে বিষয়টা খুব ভালো করে উঠে আসে সেটা হচ্ছে গিয়ে একদিকে মিলিটারি যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তো রয়েছে, তার পাশাপাশি পলিটিক্যাল যে অ্যাসপেক্টসগুলো রয়েছে, রাজনৈতিকভাবে পরিস্থিতি কী, সেই বিষয়গুলোও কিন্তু দীপ্তাংশুদার সঙ্গে ভালো রকমভাবে আলোচনা করা যায়। দীপ্তাংশুদা, আমি যেটা নিয়ে আলোচনা করব যে ভারতের জন্য আশঙ্কার কিনা, আপনি নিশ্চয়ই অ্যাওয়্যার, কয়েকদিন আগেই আমাদের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী তিনি একটি সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিয়েছিলেন। তাকে স্পেসিফিকভাবে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আইএসআই পাকিস্তানের এজেন্টরা সেখানে যাচ্ছে, বাংলাদেশে ঢাকায় গিয়ে তারা সেখানে তাদের অ্যাক্টিভিটি সেগুলো তারা তো করছে। তো তখন সেনাপ্রধান বলেছিলেন যে যেই দেশটাকে আমি টেরোরিজমের এপিসেন্টার বলি, সেই দেশ থেকে যখন রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে আমার প্রতিবেশী দেশে, সেটা ম্যাটার অফ কনসার্ন অ্যান্ড আই অ্যাম কনসার্ন। কারেক্ট। আমি বলছি যে ভারতের জন্য কতটা ভয়। তো প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ভাইজান চাল দিলে মানে এই 55,000 টান নতুন যে বন্ধু ইউনিট সরকার পেয়েছে, তাদের কোলে বসিয়েছে পাকিস্তানকে। 52 বছর পর এই ট্রেডের, ওপেন ট্রেড চুক্তি আবার শুরু হলো। কি দিয়ে শুরু হলো? চাল দিয়ে। কারা চাল দিচ্ছিল এতদিন? এই বাংলাদেশকে চাল দিচ্ছিল ভারত, ব্রাজিল, এই বিশেষ করে, এবং ইন্দোনেশিয়া, এই কয়েকটি দেশ। তার মধ্যে মূলত সবচেয়ে বেশি চাল যারা দিচ্ছিল বাংলাদেশের নাগরিক খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষ। এবং যে রাষ্ট্র, যে দেশ নিজের ইতিহাস বারবার ভুলে যায়, তাদের মনে রাখতে হবে, তার নাগরিককে মনে রাখতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ তাদের দরজার করা কিন্তু সর্বনাশা ঠক করছে। ইতিহাস ভুললে চলবে না। বাংলাদেশ কি ছিল? বাংলাদেশ 1947 আগে কি ছিল? ভারতবর্ষ ছিল। হ্যাঁ, 47-এর আগে এই বাংলাদেশ, যারা আজকে ভারত বিদ্বেষী, মানে বাংলাদেশের নাগরিকদের জন্য আপনারা ছিলেন ভারতবর্ষের অংশের লোক, মানে আমরা যারা এখন আছি। তারপর হঠাৎ 47-এর পর কি হলো? আপনারা এই যাদের বাংলাদেশ বলছেন তারা হয়ে গেলেন পূর্ব পাকিস্তান, মানে ইস্ট পাকিস্তান। তাহলে প্রথমে ছিলেন ভারতবর্ষ, এই বাংলাদেশ, তারপর হয়ে গেলেন ইস্ট পাকিস্তান। তারপর ইস্ট পাকিস্তানের সঙ্গে যা ঘটনা ঘটেছে, এই আপনি যেটা বললেন, আমাদের আর্মি চিফ যে উক্তি করেছিল, আমি ইস্ট পাকিস্তান, যে পাকিস্তানকে আজকে ইউনিস গভর্নমেন্ট 52-53 বছর পরে এই কোলে বসিয়ে ভারত বিদ্বেষী যে মার্কারি আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই ইস্ট পাকিস্তানের
ডকেটেড হিস্ট্রি, এটা আপনাদের ইতিহাস বাংলাদেশে জানা উচিত। ইতিহাস ভুলে গেছেন, তাই প্রবলেম। তাই আমি বললাম সর্বনাশা আপনাদের দরজা খটখট করছে। 30,000 মহিলা আপনাদের মা বোন এবং যারা ছিলেন বাংলাদেশি নাগরিক, তখন ইস্ট পাকিস্তান ছিল, যে নির্যাতন আপনাদের করেছিল এই ইস্ট একদমই। পাকিস্তানের লোক ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান চালাচ্ছিল। তো ইয়াহিয়া খানকে যদি মনে রাখবেন, তাদের সৈনিক সামরিক বাহিনী পাকিস্তান আর্মির 30,000 বাংলাদেশি মা বোনেদের যে নির্যাতন করেছিল আপনারা বোধহয় বাংলাদেশিরা সবাই ভুলে গেছেন। এবং 1971 পর ভারতের সাপোর্ট, ফুল সাপোর্ট এবং ট্রেনিং ছাড়া বাংলাদেশের 1971-এর পর জন্ম হতো না। তো আজকে আপনারা যে জন্ম পেয়েছেন, প্রথমে ভারতবর্ষ, তারপর ইস্ট পাকিস্তান, আজকে বাংলাদেশ হয়েছেন। আজ বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে কিরম ভাবে হলেন? ভারতের দ্বারা হয়েছেন, ভারতের সাপোর্টের। আপনাদের সামরিক বাহিনীর ট্রেনিং, আপনাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এবং ভারতের ফুল ফ্লেজেড আর্মি সামরিক বাহিনী আপনাদের জন্ম দিয়েছে আর একটা দেশকে। এটা ভুলে গেলে প্রথম কথা চলবে না। এবং আপনি 1971-এর পর পাকিস্তানের সঙ্গে কোনো ট্রেড ছিল না, পাকিস্তানের সঙ্গে কোনো, কারণ পাকিস্তান আজ পর্যন্ত আপনাদের কাছে ক্ষমা চায়নি। আপনাদের পূর্বপুরুষ 30,000 মহিলাদের যে নির্যাতন করেছিল, আমার বলতে কোনো দ্বিধা নেই, এর থেকেও খারাপ জিনিস যারা করেছিল তাদের আজ আপনারা ইউনিশ সরকার তাদের কোলে বসিয়ে রেখেছেন। হায় রে ইতিহাস, এই আপনারা কি করছেন, দুর্ভাগা। কিন্তু যে ভারতবর্ষের সঙ্গে আপনারা চাল নিলেন কি না নিলেন, আপনারা আজকে একটা সেপারেট রাষ্ট্র, এটা আপনাদের ব্যাপার। কিন্তু এটার পেছনে যে মৌলবাদী শক্তি মাথা ছেড়ে উঠেছে, মৌলবাদী শক্তি, কে কোন শক্তি? এই জামাতে ইসলামীর ছোট ছোট এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়েদার বিভিন্ন সংগঠন, আইএসএসএস বিভিন্ন সংগঠন, এই সংগঠনগুলো কোথা থেকে রিসোর্স পাচ্ছে? আমি বারবার আপনাদের চ্যানেলে গতবারও বলেছি, ফান্ডিং এবং এই আইডি বানাবার বিভিন্ন রিসোর্সেস। কনভেনশনাল ওয়ারফেয়ার করার আপনাদের শক্তি নেই। তাই পাকিস্তানে এই চালের পেছনে, যেটা আপনি বললেন, চালটার সামনে ফাসাড, এই চালের পেছনে যে জাহাজ লাগবে আর কি কি আসতে পারে, সেটা নিশ্চিতভাবে ভারত সেটা আপনাদের উপর নজর রাখছে। এবং দীপ্তাংশুদা, মানে আমি এই কারণে আমরা এটা বলছি, কারণ এর আগে পাকিস্তানের থেকে যে জাহাজটি গিয়েছিল, নোঙর করেছিল চট্টগ্রাম বন্দরে, সেখান থেকে যে সমস্ত এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছিল, যার কিছু ছবি লিক হয়ে গিয়েছিল, কিছু ভিজুয়াল লিক হয়ে গিয়েছিল, এবং 2 ঘন্টা সেখানে আটকে রাখার পর, মানে ওই জিনিসপত্রগুলো আটকে রাখার পর কোনো এক অজ্ঞাত কারণে এবং কোনো এক অজ্ঞাত ডেস্টিনেশনে সেই মালগুলিকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ঠিক এই জায়গা থেকে বলছি, চাল তো ঠিক আছে, দেশের মানুষকে চাল দেওয়ার জন্য চাল পাঠানো হচ্ছে, কিন্তু চালের নেপথ্যে এই যে অস্ত্র, এইগুলো যদি সাপ্লাই করা হয় তাহলে কিন্তু সেটা সমস্যার। মানে বাংলাদেশের মাটি ভারত বিরোধিতার জন্য ব্যবহার হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।